রাতের হাওয়া তখন বেশ গরম, খোলা জানালা দিয়ে অল্প অল্প আলো এসে পড়ছিল ঘরের ভেতর। সিল্কের পাতলা শাড়ি গায়ে দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল রূপা। তার ঠোঁটে হালকা লাল লিপস্টিক, চোখে কাজল, আর গায়ের রং যেন চাঁদের আলোয় আরও উজ্জ্বল হয়ে উঠছিল। মাত্র ২৪ বছরের তরুণী, কিন্তু তার সৌন্দর্য এমনই ছিল যে বাড়ির লোকজন থেকে শুরু করে পাড়ার ছেলেরা সবার চোখেই সে যেন এক অদ্ভুত টান ছড়াত। পাতলা শরীর, উঁচু বুকের ভাঁজ, কোমরের বাঁক, সবকিছুতেই ছিল এক অদ্ভুত আবেদন। হরিপদ কখনো এসব দিকে তাকাতে চায়নি। বয়স তার ৫৫ পেরিয়েছে, চুল পাকা, জীবনে অনেক ঝড়ঝাপটা সামলানো মানুষ। অথচ কখনো কখনো যখন রূপা রান্নাঘরে দাঁড়িয়ে ভিজে আঁচল দিয়ে কপালের ঘাম মুছত, হরিপদের বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠত। হরিপদ মণ্ডল, বয়স ৫৫। পরিশ্রমী কৃষক। জীবনে অনেক কষ্ট করে সংসার টেনেছেন। ছেলে বিদেশে চাকরি করে, তাই বাড়িতে বৌমা রূপা আসেই থাকে। বাইরের চোখে হরিপদ একজন দায়িত্ববান শ্বশুর, কিন্তু ভেতরে ভেতরে সে মানুষও, তার অনুভূতি আছে, টান আছে, আর আছে চাপা একাকিত্ব। রূপা মণ্ডল, বয়স কি ২৪। রূপার বিয়ে হয়েছিল ৩ বছর আগে। বয়সে ছোট হলেও তার রূপ, গুণ, হাসি সবকিছুতেই অন্যরকম আকর্ষণ। কিন্তু স্বামী বিদেশে থাকায় তার ভেতরে গভীর এক শূন্যতা তৈরি হয়েছে। সে হাসি খুশি থাকে, কিন্তু মাঝে মাঝে আয়নায় তাকালে নিজের চোখেই সে এক ধরনের নিঃসঙ্গতা খুঁজে পায়। রূপা জানে তার সৌন্দর্যের জন্য সবাই তাকে অন্য চোখে দেখে। তবে সে কাউকে কখনো সুযোগ দেয়নি। তবুও হরিপদের সামনে দাঁড়ালে কেন যেন বুকের ভেতরে হালকা একটা ধকধকানি কাজ করে। একদিন সন্ধ্যায় ঝড় বৃষ্টির রাতে হরিপদ ভিজে জামা গায়ে দিয়ে ঘরে ঢুকল। রূপা তখন মোমবাতি জ্বালাচ্ছিল। অন্ধকার ঘরে তার সাদা গায়ের ঝলক আর ভেজা চুলের ফোঁটা দেখে হরিপদের মনে হচ্ছিল এই দৃশ্য যেন কোনো সিনেমার থেকেও বেশি বাস্তব আর বেশি বিপজ্জনক। ঝড় বৃষ্টির রাতে হরিপদ ঘরে ঢুকেই বলল, আরে বাপু, কি বৃষ্টি নামো রূপা। জামাকাপড় একেবারে ভিজে একাকার। রূপা মোমবাতি হাতে দাঁড়িয়েছিল, অন্ধকার ঘরে আলোটা তার মুখে পড়ে এক অদ্ভুত আবহ তৈরি করেছিল। ভিজে শার্ট গা থেকে খুলতে খুলতে হরিপদ হঠাৎ টের পেল রূপার চোখ যেন ওর দিকেই থেমে গেছে। রূপা তাড়াতাড়ি চোখ নামিয়ে নিল। কিন্তু সেই এক মুহূর্তের দৃষ্টি হরিপদের বুকের ভেতর কেমন অদ্ভুত ধকধকানি তৈরি করল। তুমি বসো বাবা, আমি তোয়ালে দিচ্ছি গু। কথাটা মুখে যতটা স্বাভাবিক, তার গলায় ততটাই কেঁপে উঠল একটা অজানা সুর। তোয়ালে এনে হরিপদের হাতে ধরিয়ে দিতেই আঙুলে আঙুল ছুঁয়ে গেল। রূপা ভয়ে হাত সরিয়ে নিল, কিন্তু ভেতরে একটা কাঁপন বয়ে গেল দুজনের মাঝে। রূপার স্বামী অরুণ বিদেশে থাকে। বছরে একবারও আসে না। ভিডিও কলে কথা হয় বটে, কিন্তু সেই পর্দার ওপারের মানুষটা তাকে পূর্ণ করে না। দিনের পর দিন নিঃসঙ্গতা, রাতের পর রাত একা বিছানায় শুয়ে থাকা রূপার ভেতরে অদ্ভুত একটা শূন্যতা তৈরি করেছে। সে মাঝে মাঝে আয়নায় নিজের শরীর দেখে ভাবে, আমি কি শুধু সাজানোর পুতুল হয়ে গেলাম? আমার এই রূপ, এই যৌবন, সবই কি একা থেকে যাবে? হরিপদ এসব জানে না, কিন্তু অনুভব করে। রান্নাঘরে কাজ করতে করতে, আঙিনায় ফুলে জল দিতে দিতে রূপার মলিন চোখ দেখে সে বুঝতে পারে এই মেয়েটা আসলে ভেতরে ভেতরে অনেক ভেঙে পড়েছে। হরিপদও নিঃসঙ্গ। স্ত্রী মারা গেছে বহু বছর। ছেলেই ছিল ভরসা, এখন সে দূরে। কাজের পর ঘরে ফিরলে শুধু দেয়াল আর নিস্তব্ধতা তাকে ঘিরে ধরে। রূপার হাসি মাঝে মাঝে তাকে বাঁচিয়ে তোলে। কিন্তু সে জানে এই হাসির কাছে এগোনো মানে পাপ। সমাজ মানবে না, ছেলে মানবে না। অথচ মানুষের মনকে কি সমাজের নিয়মে আটকে রাখা যায়? এক সন্ধ্যায় পাড়ায় বিদ্যুৎ চলে গেছে। চারদিক অন্ধকার। রূপা মাটিতে বসে মোমবাতি জ্বালাচ্ছিল। হরিপদ তখন পাশে দাঁড়ানো। হঠাৎ মোমবাতি হাওয়ায় নিভে গেল, আর এক ঝলক বাতাসে রূপার আঁচল সরে গিয়ে কাঁধ উন্মুক্ত হয়ে গেল। অন্ধকারে হরিপদর চোখ আটকে গেল সেই শুভ্র ত্বকের দিকে। রূপা এক মুহূর্তের জন্য হরিপদের চোখে চোখ রাখল, আর দুজনেই যেন আটকে গেল অদ্ভুত এক নীরবতায়। নিঃশব্দ ঘরে শুধু বৃষ্টির শব্দ আর বুকের ভেতরের ধকধকানি শোনা যাচ্ছিল। রূপা হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, চলুন বাবা, রান্নাঘরে গিয়ে বসুন, আমি চা বানাই। কিন্তু তার কণ্ঠে কেমন এক কাঁপন ছিল যা হরিপদ এড়িয়ে যেতে পারল না। চায়ের কাপ হাতে হরিপদ বসেছিল বারান্দায়। বাইরে তখনও বৃষ্টি পড়ছিল, বাতাসে ছিল ভেজা মাটির গন্ধ। রূপা ট্রেতে করে চা এনে রাখল সামনে। কাপটা ধরতে গিয়ে আবারও দুজনের আঙুল একে অপরের সঙ্গে ছুঁয়ে গেল। সেই ছোঁয়া কিছুক্ষণের জন্য হলেও দুজনকে থমকে দিল। হরিপদ কাপ হাতে নিয়ে মুখ ফিরিয়ে নিল, যেন কিছু হয়নি।
কিন্তু তার বুকের ভেতর কেমন ঢেউ খেলছিল। রূপা চুপচাপ তার সামনে দাঁড়িয়েছিল। গায়ে ভেজা শাড়ি, আঁচল বুকে আটকে আছে। মোমবাতির আলোয় তার মুখে এমন একটা আলো ছড়াচ্ছিল যেন সেই সৌন্দর্য এড়ানো অসম্ভব। রূপা জানে এভাবে দাঁড়িয়ে থাকাটা অস্বস্তিকর। তবুও কেন যেন সে সরতে পারছিল না। শ্বশুরকে খুব বাবাগি বললেও তার চোখে হরিপদ তখন আর শুধু শ্বশুর মনে হচ্ছিল না, মনে হচ্ছিল এক পুরুষ, যার চোখে যত্ন আছে, কিন্তু ভেতরে চাপা আকাঙ্ক্ষাও আছে। রূপার বুক কাঁপছিল। সে মনে মনে বলল, এটা কি ঠিক হচ্ছে? না হলে কেন বারবার এভাবে অনুভব করছি? হরিপদ চায়ের কাপে চুমুক দিতে দিতে মনে মনে বলছিল, না, আমি করতে পারি না। রূপা আমার ছেলের বউ। আমি যদি ভুল করি তবে সমাজ আমাকে ক্ষমা করবে না। আমি নিজেকেও ক্ষমা করতে পারব না। কিন্তু আবার অন্য এক কণ্ঠস্বর তার ভেতর থেকে উঠে আসছিল, তুমি মানুষ হরিপদ। তুমি নিঃসঙ্গ, সেও নিঃসঙ্গ। জীবনের এই শূন্যতা যদি দুজনে মিলে পূরণ করা যায় তাতে দোষ কোথায়? হঠাৎ বিদ্যুৎ চলে আসল। ঘরে আলো জ্বলে উঠল। রূপা চমকে উঠল, আর হরিপদ তাড়াতাড়ি দৃষ্টি সরিয়ে নিল। দুজনের মুখে লজ্জার ছাপ ফুটে উঠল। রূপা আঁচল টেনে বুক ঢাকল, তারপর ধীরে ধীরে ভেতরে চলে গেল। কিন্তু যাওয়ার আগে তার চোখ একবার হরিপদের দিকে তাকিয়েছিল। সে দৃষ্টি ছিল ভরপুর আবেগে ভরা, যা হরিপদের বুক কেঁপে উঠে। পরদিন সকালে রূপা ফুল তুলতে গিয়েছিল আঙিনায়। ভোরের শিশিরে ভিজে গায়ে শাড়ি লেগে গিয়েছিল। হরিপদ দূর থেকে দেখছিল। সূর্যের আলোয় রূপার শরীরের বাঁক স্পষ্ট হয়ে উঠেছিল। হরিপদ চোখ ফিরিয়ে নিতে চাইল, কিন্তু পারল না। হঠাৎ রূপার পা পিছলে গেল, সে মাটিতে পড়ে যেতে লাগল। হরিপদ দৌড়ে গিয়ে তাকে ধরল। রূপা হরিপদের বুকে এসে পড়ল, দুজনের মুখ একেবারে কাছাকাছি চলে এল। রূপার নিঃশ্বাস হরিপদের গালে লাগছিল, হরিপদের চোখ আটকে গেল রূপার ঠোঁটে। সেই মুহূর্তে সময় যেন থেমে গেল। কিন্তু রূপা দ্রুত উঠে দাঁড়িয়ে বলল, মাফ করবেন বাবা। আমি ঠিক ছিলাম না গিয়ে। তার গলায় কাঁপন ছিল, চোখে অদ্ভুত ভয়ের ছায়া। সেই ঘটনার পর দুজনেই চুপচাপ হয়ে গেল। কেউ কিছু বলল না, কিন্তু চোখের ভাষা যেন সব বলে দিচ্ছিল। খাওয়ার সময়, ঘুমানোর আগে, কিংবা কোনো কাজ করতে গিয়েও এক অদৃশ্য টান যেন দুজনকে বেঁধে রাখছিল। রূপা আয়নায় নিজেকে দেখে হাসল, আমি কি ভুল পথে হাঁটছি? নাকি এটাই আমার জীবনের সত্যি? অন্যদিকে হরিপদ রাতের আধারে বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে থাকত। মনে মনে বলত, রূপা, তোমায় চাইছি আমি, অথচ চাইতেও পারছি না আগে। দিনটা ছিল একেবারেই সাধারণ। দুপুরে খাওয়া শেষ করে রূপা থালা বাসন ধুচ্ছিল, আর হরিপদ উঠোনে চারপাশ গুছিয়ে নিচ্ছিল। গরমে ঘেমেনে একেবারে ভিজে যাচ্ছিল হরিপদ। রূপা হেসে বলল, আপনি বসুন বাবা, আমি জল এনে দিচ্ছি। এ গরমে এত কাজ করবেন না গে। মাটির কলস থেকে ঠান্ডা জল এনে রূপা হরিপদের সামনে ধরতেই হরিপদর হাতও এগিয়ে এল। দুজনের আঙুল আবার একে অপরের গায়ে ছুঁয়ে গেল। এই ছোঁয়া যেন আর পাঁচটা সাধারণ ছোঁয়ার মতো ছিল না। যেন বুকের ভেতর কোনো লুকোনো আগুন আবার জ্বলে উঠল। বিকেলের দিকে হঠাৎ ঝড় উঠল। ঘরের জানালা ধাক্কা মেরে খুলে গেল। রূপা সেটা বন্ধ করতে গেল, কিন্তু হাওয়া এত জোর ছিল যে তার শাড়ির আঁচল উড়ে গিয়ে একেবারে বুক থেকে সরে গেল। হরিপদ হঠাৎই পাশে এসে জানালা বন্ধ করে দিল। মুহূর্তটা এত কাছাকাছি হয়ে গেল যে রূপার শ্বাস হরিপদের মুখে এসে লাগল। তাদের চোখ একে অপরের সঙ্গে আটকে গেল। হাওয়ার শব্দে বাইরের পৃথিবী গর্জন করছিল, কিন্তু ঘরের ভেতরে নীরবতা, শুধু বুকের ধুকপুকানি। রূপা ফিসফিস করে বলল, আপনি যদি আমার চোখের ভেতরটা পড়তে পারেন, তাহলে হয়তো বুঝবেন আমি কতটা একাগ্র। হরিপদ কেঁপে উঠল। তার ভেতরের মানুষটা চিৎকার করে উঠতে চাইছিল, আমিও একা রূপা। আমিও তো তোমাকেই চাই। কিন্তু মুখে কিছু বলতে পারল না। কেবল হাত বাড়িয়ে রূপার ভেজা চুল কানের পাশে সরিয়ে দিল। সেই স্পর্শে রূপার চোখ বুজে এল, ঠোঁট কেঁপে উঠল। ঠিক সেই মুহূর্তেই আঙিনা থেকে কারো হাঁটার শব্দ শোনা গেল। রূপা তড়িঘড়ি আঁচল টেনে বুক ঢাকল আর দূরে সরে গেল। হরিপদর বুক ধকধক করছিল। না না, এভাবে চলতে পারে না। সমাজ জানলে কি বলবে? ছেলে যদি জানতে পারে? অন্যদিকে রূপার মনে ভয় মিশে গেল লজ্জার সঙ্গে। আমি কি তবে ভুল করছি? শ্বশুরের প্রতি আমার এই টান কি পাপ? কিন্তু যতই ভয় আসুক, হৃদয়ের গভীরে এক সত্যি জেগে উঠছিল, এই টান, এই অনুভূতি, এটা অস্বীকার করা অসম্ভব। সেদিন রাতে রূপা ঘুমোতে পারল না।
বারবার মনে পড়ছিল হরিপদের হাতের স্পর্শ, তার চোখের দৃষ্টি। সে জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। আকাশে ঝড় কেটে গিয়ে তখন শান্ত চাঁদ উঠেছে। হরিপদও নিজের ঘরে ঘুমোতে পারেনি। একা শুয়ে বারবার মনে হচ্ছিল, আজ যদি আমি এক পা এগিয়ে যাই, তাহলে কি রূপা পিছিয়ে যাবে? নাকি সেও আমার দিকে আসবে? দুজনেই নিস্তব্ধ রাত কাটাল, কিন্তু মনের ভেতরে ঝড় থামল না। পরদিন সকালে রূপা আঙিনায় কাপড় মেলছিল। সূর্যের আলোয় তার সাদা শাড়ি ভিজে শরীরে লেগেছিল। হরিপদ বারান্দায় বসে সব দেখছিল, কিন্তু চোখ সরাতে পারছিল না। হঠাৎ রূপা পেছনে ঘুরে তাকাল। চোখে চোখ পড়তেই সময় যেন থেমে গেল। রূপার চোখে ছিল স্পষ্ট আমন্ত্রণ, কোনো কথা না বলেও যেন সে সব বলে দিচ্ছিল। হরিপদ উঠে দাঁড়াল। ধীরে ধীরে তার দিকে এগোতে লাগল। রূপার বুক ধরফর করছিল, হাত কাঁপছিল, তবুও সে পিছিয়ে গেল না। দুজনের মাঝে এক হাত দূরত্ব আর রইল না। হাওয়ায় রূপার চুল উড়ছিল, হরিপদের কপালে ঘাম জমেছিল। রূপা হরিপদর গলা শুকিয়ে যাচ্ছিল। রূপা ঠোঁট কাঁপিয়ে বলল, আমি আর পারছি না বাবা। এই নিঃসঙ্গতা, এই শূন্যতা। আমি মানুষ, আমারও তো চাওয়া আছে। হরিপদ থমকে গেল। মনে হচ্ছিল একদিকে আকর্ষণ টানছে, অন্যদিকে ভয় আটকাচ্ছে। সে হাত বাড়িয়ে রূপার গাল ছুঁয়ে দিল। রূপা চোখ বন্ধ করে নিল। মুহূর্তে বুকের ভেতর এক অদ্ভুত ঝড় বয়ে গেল দুজনের। কিন্তু ঠিক সেই সময় বাইরে থেকে কারো ডাক ভেসে এল, হরিপদা আছেন? দরজাটা খুলুন তো। দুজন চমকে উঠল। রূপা আঁচল টেনে বুক ঢাকল, দ্রুত ভেতরে চলে গেল। হরিপদ বাইরে গিয়ে দরজা খুলল। পাড়ার এক লোক এসেছিল কোনো কাজে। কিন্তু সেই মুহূর্তই যেন তাদের ভেতরে সব ভেঙে দিল। তারা বুঝল, সমাজের চোখ এড়িয়ে বাঁচা সম্ভব নয়। রাতে রূপা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল। চোখ ভিজে আসছিল, ঠোঁট কাঁপছিল। আমি যা চাই তা হয়তো কোনোদিন পাব না। কিন্তু আমার এই অনুভূতিগুলো কি সত্যিই ভুল? নাকি সমাজই ভুল? হরিপদ বিছানায় শুয়ে ভাবছিল, রূপা, তোমার চোখে আমি যা দেখেছি তা চিরদিন আমার সঙ্গে থাকবে। কিন্তু আমি পারব না। সমাজ আমাকে দেবে না, ছেলেকে আঘাত দিতে পারব না। তার চোখ বেয়ে জল গড়িয়ে এল। পরের দিন ভোরে রূপা উঠোনে দাঁড়িয়েছিল, আর হরিপদ মাঠে যাচ্ছিল। দুজনের চোখ আবার একবার মিলল। কোনো কথা হয়নি, কিন্তু সেই দৃষ্টিতেই ছিল হাজারো অপ্রকাশিত অনুভূতি। তারা দুজনেই জানত এই সম্পর্ক কোনোদিন পূর্ণতা পাবে না। কিন্তু সেই গোপন টান, সেই অদৃশ্য আবেগ, জীবনের শেষ পর্যন্ত তাদের বুকের ভেতর কাঁপতে থাকবে।